তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে আপনাদের সাথে আছি। আপনাদের সামনে এসেছি তুরস্কের এই ঐতিহাসিক নির্বাচনের সর্বশেষ ফলাফল জানাতে। সর্বশেষ ফলাফলকে আমরা এভাবে বলতে পারি যে তুরস্কের রাষ্ট্রপতি রেজেপ তাইয়িপ এরদোগান আবারও চমক দেখালেন, আবারও তিনি বাজিমাত করলেন, অথবা এভাবে বলা যায় তিনি যে চেঞ্জ মেকার, তাকে যে চেঞ্জ মেকার বলা হয় সেটার প্রমাণ তিনি আবারও দিলেন। তিনি যে একজন তুখর রাজনীতিবিদ সেটা তিনি আবারও এই নির্বাচনে দেখালেন। এই নির্বাচনের সর্বশেষ যে ভোটের ফলাফল তাতে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। দর্শক বন্ধুরা, তুরস্কের নির্বাচনকে কেন্দ্র করে সারা বিশ্বের মানুষ তাকিয়ে আছে শুধুমাত্র তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের দিকে। দর্শক বন্ধুরা, অবশেষে এখন পর্যন্ত রিসেপ তাইয়িপ এরদোয়ান সবচেয়ে এগিয়ে আছেন এবং সেই সাথে তিনি রাস্তায় নেমে তার সকল সমর্থকদের সাথে হাত মিলিয়ে বিজয় উল্লাস করে যাচ্ছেন। তো দর্শক বন্ধুরা, প্রথম রাউন্ড শেষে এখন পর্যন্ত এগিয়ে আছেন। আসলে কি তিনি প্রথম রাউন্ডে বিজয়ের হাসি হাসবেন নাকি দ্বিতীয় রাউন্ডে চলে যেতে হবে? তো দর্শক বন্ধুরা, সেই সকল বিষয় নিয়ে অত্যন্ত চমৎকারভাবে কিছু বিশ্লেষণ করেছেন বাংলাদেশি একজন প্রবাসী তুরস্কের রাজধানী থেকে। আপনারা সেই প্রবাসী ভাইয়ের সেই কথাগুলো শুনলে অনেক কিছু বুঝতে পারবেন এবং সেই সাথে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান ব্যতীত অন্য কোনো প্রেসিডেন্ট হলে তুরস্কের জন্য এবং পুরো মুসলিম বিশ্বের জন্য কি কি সমস্যা হতে পারে সেই সকল বিষয় নিয়ে অত্যন্ত চমৎকার কিছু বিশ্লেষণ করেছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা পুরো কথাগুলো শুনে আসি। তো দর্শক বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। তুরস্কের এই ঐতিহাসিক নির্বাচনের সর্বশেষ ফলাফল জানাতে। সর্বশেষ ফলাফলকে আমরা এভাবে বলতে পারি যে তুরস্কের রাষ্ট্রপতি রেজেপ তাইয়িপ এরদোগান আবারও চমক দেখালেন, আবারও তিনি বাজিমাত করলেন, অথবা এভাবে বলা যায় তিনি যে চেঞ্জ মেকার, তাকে যে চেঞ্জ মেকার বলা হয় সেটার প্রমাণ তিনি আবারও দিলেন। তিনি যে একজন তুখর রাজনীতিবিদ সেটা তিনি আবারও এই নির্বাচনে দেখালেন। এই নির্বাচনের সর্বশেষ যে ভোটের ফলাফল তাতে দেখা গেছে তুরস্কের রাষ্ট্রপতি রেজেপ তাইয়িপ এরদোগান এখনো পর্যন্ত 49% বেশি ভোট পেয়ে এগিয়ে আছেন। যদিও এই নির্বাচনে একজন প্রার্থীর 50%-এর বেশি ভোট পেতে হয় রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য, কিন্তু তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর ভোট হচ্ছে 45%। সুতরাং তাদের এই যে ভোটের পার্থক্য, এর মাধ্যমে বোঝা যায় যে এই রাউন্ডেও যদি এরদোগান 50%-এর বেশি ভোট সর্বশেষ না পায়, তাহলে তিনি দ্বিতীয় রাউন্ডে অর্থাৎ আজকে থেকে 15 দিন পরে 28শে মে যে ভোট হবে সেই ভোটে যে তিনি জয়লাভ করবেন এটা মোটামুটি নিশ্চিত। সুতরাং সেদিক থেকে চিন্তা করলে বলা যেতে পারে যে তুরস্কের রাষ্ট্রপতি নির্বাচনে এরদোগান এই ভোটে জয়লাভ করেছেন। এখনো পর্যন্ত ভোটের পুরো গণনা শেষ হয়নি। বিশেষ করে দেশের বাইরে থেকে বিদেশে প্রবাসী তুর্কিরা যে ভোট দিয়েছেন, প্রায় সঠিক সংখ্যাটা আমার এখন মনে নেই, প্রবাসী তুর্কিরা যে ভোট দিয়েছেন সেই ভোটের গণনা এখনো পর্যন্ত পুরোপুরি হয়নি। মাত্র 28% থেকে 30% ভোট গণনা হয়েছে প্রবাসীদের ভোট। সুতরাং এই প্রবাসীদের ভোট গণনা যদি শেষ হয় তাহলে এরদোগান এখনো পর্যন্ত যে 49.25% অথবা 49.50%-এর মতো যে ভোট তার আছে, অর্থাৎ তার এখন 0.5% অথবা 0.75% ভোট দরকার, সেটা হয়তোবা তিনি এই বিদেশি ভোট থেকে পেয়েও যেতে পারেন। যদি নাও পান তাহলে যেটা বললাম যে তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর ভোট হচ্ছে 45%, কামাল কিলিচদারোগলু, যিনি তুরস্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রায় সবগুলো রাজনৈতিক দলকে একত্র করে সাথে তুরস্কের বামপন্থীদের এবং তুরস্কের বামপন্থীদেরকে সাপোর্ট করে এরকম পশ্চিমা বিশ্বকে সাথে নিয়ে তিনি যে নির্বাচনী কৌশল করেছিলেন সেই কৌশলও শেষ পর্যন্ত এরদোগানের কাছে হেরে গেছে। আপনারা জানবেন যে সব ধরনের প্রায় সবগুলো জনমত জরিপে দেখানো হয়েছিল যে কামাল কিলিচদারোগলু কমপক্ষে 51 থেকে 52% ভোট পাবেন, আর কিছু কিছু জনমত জরিপে দেখানো হয়েছিল যে এরদোগান 50 থেকে 51% ভোট পাবেন। এখন এই কামাল কিলিচদারোগলু বেশি ভোট পাওয়ার যে সমস্ত জনমত জরিপ ছিল সেই জনমত জরিপগুলোকেই বেশিরভাগ সময় আন্তর্জাতিক গণমাধ্যম ব্যবহার করেছে এবং তাদেরকে অথেন্টিক অথবা বিশ্বস্ত জনমত জরিপ প্রতিষ্ঠান বলেছে। কিন্তু এখন নির্বাচনের পরে এসে দেখা গেল যে কামাল কিলিচদারোগলু ভোট পেয়েছেন 45%,
আর এরদোগান ভোট পেয়েছেন 49.5%। এটা হয়তোবা আগামীকাল সকাল পর্যন্ত ভোট গণনা শেষ হলে 50% হতেও পারে। যদি 50% না হয়, অর্থাৎ কেউ যদি 50% ভোট না পায়, তাহলে এই যে সবচেয়ে বেশি যে দুজন ভোট পেয়েছেন তাদের মধ্যে আবার একটা নির্বাচন হবে আগামী 28 মে। সেই নির্বাচনে এই দুই প্রার্থীর মধ্যে যে 50%-এর বেশি ভোট পাবে সেই নির্বাচিত হবে, এবং ধারণা করা হয় যে সেই নির্বাচনে তুরস্কের রাষ্ট্রপতি রেজেপ তাইপ এরদোগান 50%-এর অনেক বেশি ভোট পেয়ে নির্বাচিত হবেন। এর কারণ কি? এর কারণ হচ্ছে এই নির্বাচনে শুধুমাত্র এই দুই প্রার্থীর মধ্যে যে ভোটের হিসাব বিষয়টি সেরকমই না, এখানে আরো একটা ভোট হয়েছে, সেটা হচ্ছে সংসদ নির্বাচন। অর্থাৎ তাদের দলগুলো, অনেকগুলো দল এখানে সংসদ আসনে নির্বাচন করেছে, এবং তুরস্কে মোট 600 আসনে নির্বাচন হয়। তুরস্কের বিরোধী দলের পক্ষ থেকে সবগুলো বিরোধী দলকে একত্র করে, শুধুমাত্র একটা বিরোধী দলের বাইরে সবগুলো বিরোধী দলকে একত্র করে যে কোয়ালিশন গঠন করা হয়েছিল, সেখানে এরদোগানের দল থেকে বেরিয়ে যাওয়া অনেকগুলো রাজনীতিবিদ যারা নিজেরা দল করেছিলেন, তারাও সেই বিরোধী দলের সাথে একত্রে জোট করে এই নির্বাচনে গিয়েছিলেন। সেই নির্বাচনে দেখা গেছে যে তাদের টোটাল ভোট পড়েছে যা, সেটা বিরোধী দলের ভোট, অর্থাৎ বিরোধী যে জোট, সেই জোটের সংসদ নির্বাচনে ভোট পড়েছে 36%, আর সরকারি জোটের সংসদ নির্বাচনে ভোট পড়েছে 49.74%। সেদিক থেকে হিসাব করলে দেখা যায় যে এই নির্বাচনে সরকারি জোট যে আসন পাচ্ছে, টোটাল সংসদে যে আসন পাচ্ছে, সেটার সংখ্যা হচ্ছে 324টি, আর বিরোধী জোট যে আসন সংখ্যা পাচ্ছে সেটা হচ্ছে 212টি। এর বাইরে কুর্দি যে জোটটি আছে, অথবা কুর্দি যে দলটি আছে, তাদের আসন সংখ্যা হচ্ছে 64টি। এখন এই কুর্দি দলের সাথে বা কুর্দি জোটের সাথে যদি বিরোধী জোটের আসন সংখ্যাকে যোগ করা হয়, তাতেও তারা অর্ধেকের বেশি আসন পাচ্ছে না সংসদে। সুতরাং দেখা যাচ্ছে যে সংসদ নির্বাচনেও ক্ষমতাসীন জোট অর্ধেকের বেশি সংসদে আসন পাচ্ছে, যেটা এর আগের নির্বাচনে এতটা ছিল না সংখ্যাটা। এই নির্বাচনে তাদের সেই সংখ্যাটাও বাড়ছে। সেদিক থেকে চিন্তা করলে দেখা যাবে যে বিরোধী জোটের মধ্যে যে একটা উৎফুল্ল ভাব ছিল, একটা বড় আশার বাণী শুনিয়েছিলেন কামাল কিলিচদারোগলু, সেই আশা এখন হতাশায় পরিণত হয়েছে। সুতরাং এই হতাশার মধ্যে যদি আবার নতুন করে নির্বাচনে যায়, তাহলে দেখা যাবে যে তাদের এই হতাশাকে তারা নতুন করে আবার আশার জোয়ারে পরিবর্তন করতে পারবে না। যে কারণে এটা স্পষ্টই ধারণা করা হচ্ছে যে যদি দ্বিতীয় রাউন্ডে যায়ও, তাহলেও তুরস্কের রাষ্ট্রপতি রেজেপ তাইপ এরদোগান এই নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হবেন। আর যেটা ধারণা করা হচ্ছে যে তার এখন মোট 94% ভোট গণনা শেষ হয়েছে। এই 94% ভোট গণনার পরে তার মোট ভোটের সংখ্যা পার্সেন্টেজ হচ্ছে 49.59%। এর মধ্যে এখনো ভোট গণনা বাকি আছে। আর যেটা বললাম যে বিদেশি প্রবাসী তুর্কিদের যে ভোট, সেটাও গণনা বাকি আছে। এটার কথা স্পষ্ট করে বারবার এজন্য বলছি যে প্রবাসী তুর্কিদের মধ্যে একটা বড় সংখ্যা এরদোগানকে ভোট দেয়, অর্থাৎ সেখানে এরদোগান হয়তোবা 55 থেকে 60% বা 65% ভোট পেতে পারে, যেটা এই টোটাল যে ভোট সেখানে 0.5%-এর মতো একটা প্রভাব ফেলতে পারে। সুতরাং সেদিক থেকে চিন্তা করলে হয়তোবা এরকমও হতে পারে আগামীকাল সকালে হয়তোবা আমরা এটা জানতে পারবো যে এরদোগান হয়তোবা 50.01% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আর যদি নাও হন, তাহলেও পরবর্তীতে তার নির্বাচিত হওয়ার সম্ভাবনা অনেক উজ্জ্বল। এখন এই যে সারাদিন আমরা ভোট দেখলাম, ভোট গণনা হলো, ভোট গণনার পরে ভোটের যে ফলাফল ঘোষণা হলো, এই ফলাফলটা হচ্ছে বেসরকারি ফলাফল। এবং অনেকেই প্রশ্ন করেন যে এই 94%-এ এসে বা 92%-এ এসে কেন এখন আর ভোটের গণনাটা এত দ্রুত হচ্ছে না যেটা শুরুতে হয়েছিল। এর কারণ হচ্ছে যে শেষ দিকে এসে যে ব্যালট বক্সগুলোতে উভয় পক্ষেরই ক্লেম আছে বা উভয় পক্ষেরই বিভিন্ন রকম নতুন করে আবার ব্যালট বক্স বা হচ্ছে এই ব্যালট পেপার গণনার জন্য উভয় পক্ষ দাবি জানাচ্ছে, সেরকম এই বিতর্কিত যে ব্যালট বক্স অথবা ভোট কেন্দ্রগুলো আছে, সেখানে নতুন করে আবার সেই ব্যালট বক্সগুলোকে, ব্যালট পেপারগুলোকে গণনা করা হয়। এই কারণে এই শেষ দিকে এসে এই বিতর্কিত যে ভোট কেন্দ্রগুলো আছে সেখানের ভোটগুলো আসে, যে কারণে এটার সময় একটু বেশি লাগে।
এবং হয়তোবা দেখা যাবে যে একটা নির্দিষ্ট পরিমাণে হয়তো 0.2%, 0.1% মতো ভোট হয়তোবা গণনা হতে আরো অনেকদিন সময় লাগবে, কারণ সে সমস্ত জায়গায় হয়তোবা দুই পক্ষের তাদের মত পার্থক্য থাকার কারণে নির্বাচন কমিশনের কাছে তারা নতুন করে আবেদন করতে পারে এই ভোট গণনার জন্য। আর যে বিষয়টি বারবার আমরা স্পষ্ট করার চেষ্টা করেছি যে তুরস্কের এই নির্বাচনে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, সহিংস ঘটনা, কোনো ধরনের মারামারি হানাহানি হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। এ কারণে তুরস্কের এই নির্বাচনকে রাষ্ট্রপতি এরদোগান বলেছেন যে এটা হচ্ছে তার দেশের গণতন্ত্রের উৎসব, এবং তিনি এই আহ্বান জানিয়েছেন যে যারা আমার দেশের এই গণতন্ত্র নিয়ে প্রশ্ন করতে চাও, প্রশ্নবোধক চিহ্ন রাখতে চাও, তারা এসে দেখে যাও যে আমার দেশে গণতন্ত্রের উৎসবটা কিরকম হয়। এখানে প্রায় 90%-এরও বেশি মানুষ ভোট দিয়েছে, যেটা পুরো ইউরোপের একটা বড় রেকর্ড। আর যেটা বললাম যে এই ভোটে বিরোধী দল যেভাবে ক্যাম্পেইন করেছে, বিরোধী দলের পক্ষে যারা ছিল তারা যেভাবে ক্যাম্পেইন করেছে, সরকারি দল যেভাবে ক্যাম্পেইন করেছে, কারো কোনো এতে এই বিষয়ে দ্বিমত ছিল না যে এখানে সরকার বড় ধরনের হস্তক্ষেপ করেছে বিরোধী দলের ক্যাম্পেইনের বিরুদ্ধে, অথবা বিরোধী দল মুক্তভাবে ক্যাম্পেইন করতে পারেনি, এরকম বড় ধরনের কোনো বিষয় ছিল না। এখন ভোট গণনা শুরু হওয়ার পরে কিছু ক্লেম ছিল, কিছু বিতর্কিত বিষয় নিয়ে আসছিল বিরোধী দল। সেটা হচ্ছে যে এই ভোট গণনা বা এই রেজাল্ট প্রকাশ, যেটাকে আমরা এখনো পর্যন্ত অনানুষ্ঠানিক রেজাল্ট বলি, যেটাকে আমরা এখনো পর্যন্ত সরকারি বেসরকারি ফলাফল বলি, সেই বেসরকারি ফলাফল প্রচার করছে তুরস্কের দুটো সংবাদ সংস্থা। একটা হচ্ছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি, আর একটা হচ্ছে বেসরকারি সংবাদ সংস্থা, অথবা যদি এভাবে বলা যায় যে বিরোধী দলের সংবাদ সংস্থা আঙ্কা এজেন্সি। এখন আনাদোলু এজেন্সি খুব দ্রুত গতিতে শুরুর দিকে এই ফলাফল প্রচার করে বা প্রকাশ করে। সেক্ষেত্রে দেখা গেছে যে প্রথম দিকের ফলাফলগুলোতে তুরস্কের রাষ্ট্রপতির ভোটের পার্সেন্টেজ ছিল অনেক বেশি, এবং এটা আমি যখন ফলাফল প্রচার করেছি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে, আমি সেখানে বলার চেষ্টা করেছি যে শুরুর দিকে এরদোগানের ভোট কিন্তু এরকম হাই আসবে, তার পার্সেন্টেজ অনেক উচ্চ থাকবে, পরবর্তীতে এটা আস্তে আস্তে কমতে থাকবে। এর কারণ হচ্ছে শুরুর দিকে যে সমস্ত ভোট আসে, যে সমস্ত ভোটের ফলাফল আসে, সেগুলো হচ্ছে কম ভোট পড়েছে যেই সমস্ত ভোট কেন্দ্রে সেগুলোর, কারণ কম ভোট পড়লে সেখানের ফলাফল গণনা খুব সহজ হয়, সহজে গণনা করা যায়। আর এই কম ভোটগুলো পড়ে হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে, গ্রামগঞ্জে, আর শহরে ভোট পড়ে অনেক বেশি। এ কারণে শহরের ভোট গণনায় সময় অনেক বেশি লাগে। এরদোগান যেহেতু গ্রামগঞ্জের মানুষের কাছে অনেক বেশি পপুলার, সেহেতু এই গ্রামগঞ্জ থেকে যে সমস্ত ভোটের ফলাফল তাড়াতাড়ি আসে, সেগুলোর আনাদোলু এজেন্সি খুব তাড়াতাড়ি সেগুলোকে সিস্টেমে ঢুকায় এবং তার যে গ্রাহক তাদের কাছে পাঠায়। এ কারণে আনাদোলু এজেন্সির ফলাফলে দেখা যায় যে শুরুর দিকে এরদোগানের পার্সেন্টেজটা অনেক হাই থাকে। আস্তে আস্তে যখন ইস্তাম্বুল, আঙ্কারা সহ বড় বড় শহরের ফলাফল আসতে শুরু করে, তখন এটা একটা মধ্যম পন্থায় বা একটা সামঞ্জস্য অবস্থানে চলে আসে, যেটা আমরা আজকের নির্বাচনেও দেখেছি। এখন এই নির্বাচনের ফলাফলকে আমরা কিভাবে বিশ্লেষণ করতে পারি? একটু আগে যেটা বলেছি যে এই নির্বাচনে রাষ্ট্রপতি এরদোগান তার তুখর নির্বাচনী বা রাজনৈতিক বিচক্ষণতার পরিচয় দিয়ে এই নির্বাচন নিয়ে যত জল্পনা কল্পনা ছিল তিনি সবগুলোকে একেবারে পুরোপুরি উল্টে দিয়েছেন। এভাবে বলি, এই নির্বাচন সুষ্ঠু হবে না, তুরস্কে নির্বাচন হয় না, এখানে যদি নির্বাচন হয় সেটা হচ্ছে এরদোগানের একক ক্ষমতার অধীনে নির্বাচন হয়, এখানে নির্বাচনে বিরোধী দলগুলো সহজে ক্যাম্পেইন করতে পারে না, নির্বাচনী ক্যাম্পেইন চালাতে পারে না, এখানে কোনো গণতন্ত্র নেই, এখানে ভোটের মাধ্যমে গণতন্ত্র হয় না। তারপরেও যদি এখানে ভোট হয়, সুষ্ঠুভাবে যদি নির্বাচন হয়, তাহলে তুরস্কের জনগণ এই সরকারের যে বিশাল ধরনের যে চাপ আছে মানুষের প্রতি, মানুষের উপরে যে নির্যাতন অত্যাচার করছে তাদের কথা অনুযায়ী, সেগুলোর থেকে মানুষ মুক্তি পাবে এবং এখানে গণতন্ত্র ফিরে আসবে। এই যে ডায়ালগগুলো দিয়ে সারা বিশ্ব এখানের নির্বাচনকে কলুষিত করার চেষ্টা করেছিল, এরদোগান সুকৌশলে সেটাকে এমন একটা পর্যায়ে নিয়ে এসেছেন যে সারা বিশ্বকে তিনি এই বার্তাটি দিতে পেরেছেন যে দেখো, আসো, এখানে নির্বাচন দেখো, এখানের গণতন্ত্রের যে উৎসব হয় সেটা দেখো, মানুষ কিভাবে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে যায় এবং কোনো ধরনের বাধা বিপত্তি ছাড়া সবার ইচ্ছা তারা ব্যালটের মাধ্যমে প্রকাশ করতে পারে, এবং সেই ব্যালটেও তোমরা সবাই মিলে আমার বিরুদ্ধে দাঁড়ালো, আমার জনগণ, আমার মানুষ আমার পাশে দাঁড়ায়। এটা হচ্ছে তার বিজয়, এভাবে বলা যায়। কিন্তু তার রাজনৈতিক যে দল আক পার্টি বা একে পার্টি, সেই দল এর আগের নির্বাচনে 42% ভোট পেয়েছিল,
এই নির্বাচনে সেই দলের ভোট আছে এখন 36 থেকে 37% মতো। তবে তার এই জোটের মধ্যে, এই সরকারি জোটের মধ্যে কট্টর জাতীয়তাবাদী এমএইচপি দল যেটি ছিল, যেটিকে সব ধরনের জনমত জরিপে দেখানো হয়েছিল যে এমএইচপি 5 থেকে 7% ভোট পাবে, এখন দেখা গেছে যে সেই এমএইচপি ভোট পেয়েছে প্রায় 10 থেকে 12%, যেটা কেউই কল্পনা করেনি যে এমএইচপি এত বেশি ভোট পাবে। এটা হচ্ছে একটা সফলতা। যদি দলের কথা হিসাব করা হয় তাহলে এমএইচপি দল এখানে সফল আমরা বলতে পারি। আমি আপনাদেরকে এই ম্যাপের মাধ্যমে বা এখানের তুরস্কের ভোটের যে ফলাফলগুলো সেটা ম্যাপের মাধ্যমে দেখালে আপনারা হয়তো আরো সহজে বুঝতে পারবেন। এখানে দেখুন, এই যে একেবারে বাম দিকে হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনে যারা ভোট পেয়েছেন তাদের। রাষ্ট্রপতি নির্বাচনে রেজেপ তাইপ এরদোগান পেয়েছেন 49.25%। আমি যেটা দেখাচ্ছি এটা কিন্তু সরকারি বার্তা সংস্থার না, বেসরকারি যে সংবাদ সংস্থা, যেটাকে বিরোধী দলের পক্ষের সংবাদ সংস্থা বলা হয়, তাদের ফলাফল দেখাচ্ছি। তাদের ফলাফল অনুযায়ী ভোট গণনা হয়েছে 99.2%। ভোট গণনা হয়েছে 99.12% ভোট গণনা হয়ে গেছে। সেখানে এরদোগান পেয়েছেন 49.25%, কামাল কিলিচদারোগলু পেয়েছেন 45%। এবং তাদের ভোটের যে হিসাবটা, তারা যে ভোট পেয়েছেন সেটা যদি আপনি দেখেন তাহলে এরদোগান পেয়েছেন 25 মিলিয়ন ভোট, 25 মিলিয়নেরও বেশি ভোট, আর কিলিচদারোগলু পেয়েছেন 23 মিলিয়ন ভোট। অর্থাৎ এখানে যদি এভাবে বলি যে এরদোগান পেয়েছেন 2,58,00,000 ভোট আর কিলিচদারোগলু পেয়েছেন 2,36,00,000 ভোট। তাদের মধ্যে এই যে ভোটের পার্থক্য, বিশাল একটা পার্থক্য আছে ভোটের, আপনারা এখানে দেখতে পাবেন। এরপরে আসি দলের ভোট। এই যে মাঝখানের যে জায়গাটা দেখছেন, মাঝখানের যে কলামটা দেখছেন, সেখানে কোন দল সংসদে কিরকম ভোট পেয়েছে এবং কিরকম আসন পাচ্ছে। শুরুতেই আক পার্টির সংসদে ভোট পেয়েছে 36.25% এবং তাদের আসন সংখ্যা হচ্ছে 270টি। দ্বিতীয় সিএইচপি বা এই প্রধান বিরোধী দল, তারা ভোট পেয়েছে 26% এবং তাদের আসন সংখ্যা হচ্ছে 175টি। এখানে শুধুমাত্র সিএইচপি হিসেব করলেই হবে না, এই সিএইচপির সাথে একত্রে সিএইচপির নাম দিয়ে এই নির্বাচনে ঢুকেছে আরো 4টি দল। একটা হচ্ছে সাদেত পার্টি, কট্টর ইসলামিক দল, একটা হচ্ছে গেলেজেক পার্টি, তুরস্কের রাষ্ট্রপতি এরদোগানের দল থেকে বেরিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রীর দল, আরেকটা হচ্ছে দেওয়া পার্টি, এরদোগান থেকে বেরিয়ে যাওয়া সাবেক অর্থমন্ত্রীর দল। এই দলগুলো সব সিএইচপি নামে নির্বাচনে দাঁড়িয়েছে। সুতরাং এই সবগুলো দলের ভোট হচ্ছে এখানে 26%, যেটার মোট আসন সংখ্যা হচ্ছে তাদের 175টা আসন তারা পাচ্ছেন। এরপরে এরদোগানের সাথে একত্রে জোট করেছে, কিন্তু নির্বাচনে তারা সংসদ নির্বাচনে ভিন্নভাবে দাঁড়িয়েছে, সেরকম একটা দল হচ্ছে এমএইচপি। এই এমএইচপি 10.23% ভোট পেয়েছে, যেটা আমরা এর আগেও বলেছি যে এমএইচপির সম্পর্কে সব ধরনের জনমত জরিপে এটা দেখানো হচ্ছিল যে এমএইচপি ভোট পাবে 5 থেকে 7%, সেখানে সে এখনো পর্যন্ত ভোট পেয়েছে 10.23%। এরপরে ই পার্টি, এমএইচপি থেকে বেরিয়ে যাওয়া ই পার্টির ভোট এখানে 10.18%। এরপরে কুর্দি পার্টি, যেটা কুর্দি পার্টির এখানে ভোট হচ্ছে 8.79% এবং কুর্দি পার্টিটির আসন সংখ্যা হচ্ছে 63টি। দেখুন, ভোটের পার্সেন্টেজ বেশি থাকার পরেও কিন্তু ই পার্টির আসন সংখ্যা হচ্ছে 46টি আর কুর্দি পার্টিটির আসন সংখ্যা হচ্ছে 63টি। এখানে তুরস্কের এই ভোটের হিসাব নিকাশের কিছু বিষয় আছে। এরপরে এরবাকানের ছেলে, নাজিমুদ্দিন এরবাকানের ছেলের যে দলটি, যেটি এরদোগানের দলের সাথে জোট করে নির্বাচনে গিয়েছে, তারা পেয়েছে 2.27% ভোট এবং তাদের আসন সংখ্যা 1টি। এটা হয়তো 2টি বা 5টিও হতে পারে। সেদিক থেকে হিসেব করলে টোটাল যে ভোট পেয়েছে, এরদোগানের ক্ষমতাসীন জোট ভোট পেয়েছে 49.64%, এই শেষের রোতে আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে বিরোধী জোট ভোট পেয়েছে 36.35%, কুর্দি জোট ভোট পেয়েছে 10%, আর আরেকটা জোট আছে যেটা হচ্ছে তুর্কি জাতীয়তাবাদী জোট, তারা ভোট পেয়েছে 1.93%। এই হচ্ছে তুরস্কের নির্বাচনের ভোটের ফলাফল। এখন যেটা বললাম, আমি এখানে আনাদোলু এজেন্সির ফলাফলটা আপনাদেরকে তাহলে একটু দেখাই, সেখান থেকে আরেকটু স্পষ্টভাবে আপনারা বুঝতে পারবেন যে ভোটের ফলাফলের এখন কোন অবস্থায় কোথায় কি আছে। আনাদোলু এজেন্সির ফলাফলে দেখাচ্ছে যে তারা
94% ভোটের হিসাব এখানে দেখাচ্ছে। কিন্তু এই 94% ভোটের মধ্যেও আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে যে দেশের বাইরে প্রবাসী যে ভোটার, তাদের ভোটটা কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি আসেনি। এখনো পর্যন্ত পুরোপুরি না আসার কারণে এখানে হয়তোবা এই এরদোগানের ভোটের কিছুটা হেরফের হতে পারে। হয়তোবা শেষ পর্যন্ত এরদোগান 50%-এর বেশি ভোট পেয়েও যেতে পারেন। আর যদি না পান তাহলে দ্বিতীয় রাউন্ডে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, এই এরদোগান এবং কামাল কিলিচদারোগলুর বাইরে যে আরেকজন প্রার্থী আছেন, তিনি তো আর এই দ্বিতীয় এই যে সিনান ওগান, তিনি তো আর এই দ্বিতীয় রাউন্ডে নির্বাচনে যাবেন না বা যেতে পারবেন না। সুতরাং এই সিনান ওগান কাকে সাপোর্ট দিবে, এটা একটা প্রশ্ন। সিনান ওগান বলেছেন যে তিনি এমন কাউকে সাপোর্ট দিবেন যার কাছ থেকে তিনি মন্ত্রিত্ব পাবেন অথবা ভাইস প্রেসিডেন্ট পদ পাবেন। এখন এরদোগান যেহেতু সবকিছুর বিরুদ্ধে লড়ে, সারা বিশ্বের বিরুদ্ধে লড়ে 49% বা 49.56% ভোট পেয়েছেন, মাত্র 0.5% ভোট তার দরকার জয়লাভের জন্য। সেখানে তিনি এই সিনান ওগানের সাথে আতাত করলেও করতে পারেন, অথবা তিনি যদি মনে করেন তার নিজস্ব যে জনমত জরিপ, সেখানে যদি তিনি এটা বুঝতে পারেন যে এই সিনান ওগানের সাথে কোনো ধরনের আতাত না করেই তিনি বিরোধী দল বা বিরোধী জোটগুলো থেকে এই 0.5% ভোট টানতে পারবেন, তাহলে হয়তোবা তিনি কারোর সাথে আতাত নাও করতে পারেন, অর্থাৎ কারোর সাথে সমঝোতায় নাও আসতে পারেন। এবং আমার মনে হচ্ছে যে দ্বিতীয় রাউন্ডে যদি এই নির্বাচন যায়, তাহলে দ্বিতীয় রাউন্ডে তুরস্কের রাষ্ট্রপতি এই বিরোধী দলের বিরুদ্ধে মোরাল ভাবে এবং সাইকোলজিক্যালি তারা হচ্ছে উপরে থাকবে। অর্থাৎ তাদের এই বিরোধী দল এখন যে হতাশার মধ্যে আছে, তাদের যে একটা ধারণা ছিল যে তারা প্রথম রাউন্ডেই একেবারে 51-52% ভোট পেয়ে জিতে যাচ্ছেন, এমনকি তারা এই 52% ভোট পেয়ে জিতে যাওয়ার পরে আগামী সোমবার থেকে সরকারি কোন কোন অফিস আদালতের কোন কোন প্রধানকে বা কোন কোন ম্যানেজারকে, ম্যানেজিং ডাইরেক্টর অথবা ডাইরেক্টর জেনারেল যারা আছেন তাদেরকে পদচ্যুত করবেন, এরকম লিস্টও তারা তৈরি করে ফেলেছিলেন। তুরস্কে কোন কোন ধরনের কার্যক্রমগুলো, কোন কোন ধরনের অফিস আদালতগুলো তারা বন্ধ করে দিবেন, এরকম লিস্টও তারা করে ফেলেছিলেন। সুতরাং তাদের এই যে বিশাল একটা আশা এবং উৎসাহ, সেটা এখন হতাশায় পরিণত হয়েছে। সুতরাং এই হতাশা কাটিয়ে দ্বিতীয় রাউন্ডে তাদের জয়লাভ করার সম্ভাবনা খুবই কম। সেদিক থেকে চিন্তা করে আমরা আজকে বলছি যে তুরস্কের রাষ্ট্রপতির। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো কথাগুলো শুনে এবং এই বিশ্লেষণকৃত এই পুরো ভিডিওটি দেখে অবশ্যই বুঝতে পেরেছেন এখন পর্যন্ত অনেক ভোটে এগিয়ে আছেন রিসেপ তাইয়্যিপ এরদোয়ান। অল্প কিছু যদি ভোট হয়ে যায় তাহলে তিনি বিজয়ের হাসি হাসবেন। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে আপনারা হয়তো এই বিশ্লেষণকৃত কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান ব্যতীত অন্য কোনো প্রেসিডেন্ট হলে যে সমস্যাগুলো হতে পারে, এই সমস্যাগুলো অত্যন্ত কঠিন। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই কথাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।